আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের দম ফাটানো হাসির একটা গল্প শোনাবো, যার নাম দ্য মারমেইড। এই সিনেমাটা সম্পূর্ণটা জুড়েই আপনাদেরকে প্রচণ্ড হাসাবে, কিন্তু গল্পটা শেষ হতে হতে আপনাদের চোখে পানি চলে আসবে। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে মানুষেরা বিভিন্নভাবে প্রকৃতিতে ময়লা, আবর্জনা আর দূষিত পদার্থ ফেলতে ফেলতে পৃথিবীর অবস্থা খারাপ করে ফেলেছিল। শুধু তাই নয়, তারা এখন সমুদ্রের মাঝে মাছগুলোকেও সমুদ্রের তীর থেকে দূরে সরিয়ে দেবার জন্য স্পেশাল এক ধরনের যন্ত্র তৈরি করে সমুদ্রের সকল মাছগুলোকে মেরে ফেলছিল। এইসব কিছু দেখানোর পরে আমাদের একটা মিনি চিড়িয়াখানা দেখানো হয়, যেখানে একজন মানুষ নিজের সংসার চালানোর জন্য ছোট ছোট টিকটিকিকে ডাইনোসর বলে চালিয়ে দিচ্ছিল। শুধু তাই নয়, সে কুকুরের গায়ের রং লাগিয়ে কুকুরকে বাঘ বলছিল। আর এই সব কিছু দেখে ঘুরতে আসা লোকজনেরা যখন রেগে গিয়েছিল, তখন এই লোকটা তাদেরকে নিয়ে একটা মারমেইডের সামনে নিয়ে আসে। আর এই মারমেইড ছিল তারই বন্ধু। আর এই সিনটা দেখে সত্যি আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, ঘুরতে আসা লোকজনেরা রেগে মেগে তাদেরকে মারতে মারতে ঘর থেকে বের করে দেয়। আর তারপর আমরা একটা নিলামের অনুষ্ঠান দেখতে পাই, যেখানে শত শত লোকজনের মধ্যে চায়নার দুটো প্রত্যন্ত দ্বীপ বিক্রি করে দেবার জন্য নিলাম চলছিল। আর এখানে প্রায় ৩০০ কোটি টাকা দিয়ে দ্বীপ দুটো কিনে নেয় লিও নামের অনেক ধনী একজন ব্যবসায়ী। এরপর রাতের বেলা শত শত সিকিউরিটি গার্ডদেরকে সাথে নিয়ে লিও নিজের বাংলোতে ফিরে আসে, যেখানে তার সাথে মিটিং করার জন্য তার আঙ্কেল, এছাড়াও তার বন্ধু জনি এবং একজন রিয়েল স্টেট কোম্পানির মালিক লিলি চলে আসে। তো রাতের বেলা তারা মিটিং করে যে এই দ্বীপগুলোতে এখন তারা কি তৈরি করতে পারে। কিন্তু এইসব আলোচনার মধ্যেও লিওর বন্ধু জনি বারবার লিওকে দোষারোপ করছিল, কারণ তার মতে লিও টাকাগুলো নষ্ট করেছে। ওই প্রত্যন্ত দ্বীপের মাঝে আসলে কোনো কিছুই করা সম্ভব নয়। এছাড়াও জনি ছিল একজন বিজ্ঞানী, যে কিনা নিজের জন্য একটা জেট প্যাক তৈরি করেছিল, কিন্তু সেটা একদমই ঠিকঠাক কাজ করতো না। তো যাই হোক, কথাবার্তা শেষ করে তারা সিদ্ধান্ত নেয় যে ওই দ্বীপগুলোতে তারা বিশাল সাইজের দুটো ওয়াটার পার্ক তৈরি করবে। তো ডিল ফাইনাল হবার পরে লিও যখন পার্টি করছিল, তখন সেখানে লিলি হাজির হয়। আর সে লিওর এই সম্পূর্ণ ওয়াটার পার্ক তৈরি করার কাজে 50% টাকা ইনভেস্টও করেছিল। সে লিওর সাথে ভালো সম্পর্ক করে তাকে পটিয়ে তার টাকা পয়সা হাতিয়ে নেবার প্ল্যানও করে। কিন্তু তখনই সেখানে অদ্ভুত মেকআপ করা একটা মেয়ে এসে হাজির হয়। সে চিৎকার করে লিওকে বলতে থাকে যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু লিওর গার্ডেরা মেয়েটাকে মেরে সেখান থেকে বাইরে বের করে দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই তাদেরকে আটকে দিয়ে লিও তাকে বলতে থাকে যে তুমি এখানে কেন এসেছো। যথারীতি মেয়েটা বলতে থাকে যে আমি তোমাকে খুবই ভালোবাসি, আমার ফোন নাম্বারটা রাখো, আর তুমি সময় পেলে প্লিজ আমাকে ফোন করো। কথাগুলো বলে মেয়েটা যখন এখান থেকে চলেই যাচ্ছিল, তখনই লিও খেয়াল করে যে মেয়েটা অদ্ভুতভাবে হাঁটাচলা করছিল। সে ভেবেছিল যে মেয়েটা হয়তো পাগল হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই যে মেয়েটা স্থানীয় একটা বাজারে গিয়ে অনেকগুলো গ্রিল চিকেন নিজের সাথে নিয়ে বেরিয়ে পড়ে নিজের বাড়িতে যাবার জন্য। আর সে যেতে যেতে পরিত্যক্ত একটা দ্বীপে চলে যায়, যেখানে একটা ভাঙাচোরা ঘরের মধ্যে দিয়ে আরেকটা ভাঙাচোরা জাহাজের ভেতরে চলে যায়। সেখানে যেতে আমরা একটা বাথটাবের ভেতরে ছোট্ট একটা বাচ্চাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই। মেয়েটা সেই বাচ্চা তার টাবের ভেতরে কিছু ঔষধ দিয়ে দেয়। আর তখনই আমরা দেখতে পাই যে এই বাচ্চাটা আসলে সত্যিকারের একটা মারমেইড ছিল। এছাড়াও তখনই আবার সেখানে একজন লোক চিৎকার করে বলতে থাকে যে তাহলে আজকে তুমি কি করে আসলে, আমরা কবে লিওকে মারতে পারবো, ওকে না মারতে পারলে আমরা ধ্বংস হয়ে যাব। এদিকে মিস্টার লিও আবারও একটা মিটিংয়ে বসেছিল নিজের সেই ফিউচার প্রজেক্টের ব্যাপারে আলোচনা করার জন্য, যেখানে তারা নিজেদের দ্বীপের আশপাশ থেকে সকল ধরনের জীবজন্তু, মাছ, সাপ এইসব কিছু তাড়ানোর জন্য সেখানে সোনার নামের এক ধরনের যন্ত্র বসিয়েছিল, যাতে করে তাদের দ্বীপের আশেপাশের সকল প্রাণীগুলো দূরে সরে যায় আর মানুষেরা সেখানে নির্বিঘ্নে নিজেদের ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারে। আর এই সোনারের কার্যকারিতা দেখার জন্য তারা একটা ছোট্ট অ্যাকোরিয়ামের ভেতরে ছোট্ট একটা সোনার চালু করে দেয়। ফলে অ্যাকোরিয়ামে থাকা ছোট্ট মাছটা সেখানে ছিন্ন ভিন্ন হয়ে মারা যায়। আর এইসব কিছু দেখিয়ে সেখানকার একজন বিজ্ঞানী তাদেরকে বুঝাতে থাকে যে আমরা ওই এলাকা থেকে ডলফিন, হাঙর এইসব কিছু দূর করতে পারলেও
আমরা নতুন এক ধরনের সিগন্যাল পেয়েছি, যেটা আমাদের চেনা পরিচিত কোনো প্রাণীর সিগন্যাল নয়। ফলে এই প্রাণীগুলো ছিল মারমেড বা জলপরী। এছাড়াও লিওর সাথে যে মেয়েটা দেখা করতে এসেছিল সে নিজেও একটা জলপরী ছিল। আর আজকে এই মারমেডগুলো নিজেদের মতো সাঁতার কাটতে কাটতে নিজেদের সব থেকে বয়োজ্যেষ্ঠ একজন বৃদ্ধ মহিলার কাছ থেকে নিজেদেরই গল্প শুনতে থাকে, যে কোটি কোটি বছর আগে মানুষ এবং মারমেড এই দুই প্রজাতিরই পূর্বপুরুষ এসেছিল সমুদ্র থেকে। তাদের মাঝে কিছু অংশ বিবর্তিত হয়ে স্থলভাগে বসবাস করতে থাকে আর কিছু অংশ চলে যায় সমুদ্রে। তাদের মাঝ থেকে বিবর্তিত হতে হতে স্থলের জন্তুগুলো হয়ে যায় মানুষ, আর সমুদ্রে থাকা জন্তুগুলো হয় মারমেড। কোনো এককালে মানুষ এবং মারমেড একসাথে সুখে শান্তিতে বসবাসও করত, কিন্তু ধীরে ধীরে মানুষেরা মারমেডের থেকেও দ্রুত জ্ঞান, বুদ্ধি ও বিজ্ঞানে উন্নতি করতে থাকে। ফলে তারা ধীরে ধীরে পরিবেশ দূষিত করে ফেলে, আর তাই মারমেডেরা চাইলেও মানুষের সাথে বসবাস করতে পারে না। ফলস্বরূপ মারমেডেরা মানুষের কাছ থেকে অনেক দূরে সমুদ্রের কোনো অচেনা জায়গাতে গিয়ে নিজেদের আবাসস্থল গড়ে তোলে। ধীরে ধীরে মানুষেরা মারমেডকে কাল্পনিক গল্প মনে করতে থাকে, কিন্তু অনেক বছর পরে হঠাৎ করে মানুষেরা যখন মারমেডদেরকে খুঁজে পায়, তখন তারা এই নিরীহ মারমেডগুলোর উপরে হামলা করে তাদেরকে শিকার করতে থাকে। আর মূলত এমন অবস্থা দেখে মারমেডরা চিরতরে মানুষদের কাছ থেকে দূরে সরে যায়, আর তারা মানুষদেরকে শয়তান বলে মনে করে। আর বর্তমানে এই মারমেডরা সমুদ্রের তীরে যখন ঘুরতে এসেছিল, তখন সেই সোনার নামের ডিভাইসটার কারণে তারা এখানে আটকা পড়ে যায়, কারণ পানিতে নামলেই সোনারের রেডিয়েশনের কারণে তারা মারা যাচ্ছিল। তাই এখান থেকে বাঁচার জন্য তারা লিওকে মেরে ফেলার প্ল্যান বানায়। আর সেই প্ল্যান মোতাবেক তারা নিজেদের মধ্যে থাকা সব থেকে সুন্দরী ইউন নামের একটা মেয়েকে বিভিন্নভাবে মডিফাই করে তাকে বিভিন্ন নাচ গান শিখিয়ে মানুষের দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিল লিওর সাথে প্রেমের নাটক করার জন্য। কারণ লিও একবার তার প্রেমে পড়ে গেলে সুযোগ বুঝে তারা লিওকে মেরে ফেলবে। এদিকে মিস্টার লিও যখন লিলি নামের সেই মেয়েটার সাথে রোম্যান্স করার চেষ্টা করছিল, তখন লিলি তাকে অপমান করে বলে যে তোমার সবই ঠিক আছে, কিন্তু তুমি কখনো আমার মতো হতে পারবে না। আর তোমার আর আমার মধ্যে রয়েছে বিশাল একটা তফাৎ, কারণ আমি জন্মগতভাবেই ধনী আর তুমি রাস্তার ফকির থেকে আজকে এ অবস্থায় এসেছো। সুতরাং মনে রেখো, একজন ভিখারিকে লাখ লাখ কোটি কোটি টাকা দিলেও তার পরিচয় কিন্তু ভিখারি থেকে যায়। যে কথা শুনে লিও প্রচণ্ড কষ্ট পায়, তাই সে সোজা ইউনকে ফোন করে। তাকে সরাসরি বলে দেয় যে তুমি জলদি তৈরি হয়ে যাও, আমি 10 মিনিটের মধ্যে তোমাকে নিতে আসব। কথাটা শুনে মারমেডেরা তো সবাই প্রচণ্ড খুশি হয়ে যায়। সাথে সাথে তারা সবাই প্রস্তুত হয়ে যায় লিওকে মেরে ফেলার জন্য। তারা নিজেদের মতো সকল যন্ত্রপাতি নিয়ে সেই ভাঙাচোরা ঘরটাতে গিয়ে প্রস্তুত হয়ে থাকে। কিন্তু ইউন দরজা খুলে দেখতে পায় যে তাকে নেবার জন্য লিও আসেনি, বরং তার সিকিউরিটি গার্ডদেরকে পাঠিয়েছে নেবার জন্য। বেচারা ইউন বাধ্য হয়ে তাদের সাথে যেতে থাকে, কিন্তু তার কাছে লিওকে মারার জন্য কোনো অস্ত্রপাতি ছিল না। তাই তাদের সাথে থাকা একটা অক্টোপাস দ্রুত ইউনের কাছে গিয়ে তাকে অস্ত্র সম্বলিত একটা ব্যাগ দিয়ে দেয়। কিন্তু সেখানে থাকা সিকিউরিটি গার্ডেরা এ ছেলেটার কিছু টেন্টিকেলস দেখে মনে করেছিল যে বড় কোনো অক্টোপাস হয়তো এইখানে এসেছে। তাই তারা সেই টেন্টিকেলসগুলো কেটে নিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। কিন্তু কোনো রকমে ছেলেটা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ইউনকে সাথে নিয়ে যেতে বলে। আর যথারীতি তারা ইউনকে নিয়ে যখন রিসিপশনে বসিয়েছিল, তখনই সুযোগ বুঝে ইউন পানির গ্লাসে বিষ মিশিয়ে দেয়। কিন্তু তখনই আবার সিকিউরিটি গার্ডেরা ইউনকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আর তারা ইউনকে স্ক্যান করলে দেখতে পায় যে তার জুতোর ভেতরে কোনো একটা মেটাল রয়েছে। তাই চেক করার জন্য তারা ইউনের পা টেবিলের উপরে তুলে ফেলে। বেচারে ইউন তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। সে ভেবেছিল যে সে হয়তো ধরা পড়ে যাবে, কিন্তু সৌভাগ্যবশত জুতায় একটা পিন গেঁথেছিল বলে সেটা গার্ডের চোখে পড়ে যায়, আর এই যাত্রায় ইউন ধরা পড়তে পড়তে বেঁচে যায়। কিন্তু চেকিং শেষে তারা যখন পানি খাচ্ছিল, তখন ইউন ভুলে গিয়েছিল যে কোন গ্লাসে সে বিষ মিশিয়েছে। তাই পানি খাবার সাথে সাথে বেচারা গার্ড সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তবে সামান্য একটু মদ্যপান করিয়ে তাকে আবারও বাঁচিয়ে নেওয়া হয়। আর এই সুযোগে ইউন ঘরের ভেতরে চলে যায় লিওকে মারার জন্য। কিন্তু লিও আবার অপমানিত হবার পর থেকে প্রচণ্ড রেগেছিল। সে তার কর্মচারীদের উপরে প্রচণ্ড রাগারাগি করছিল, জিনিসপত্র এদিক ওদিকে ছোড়াছুড়ি করছিল, যার ফলে কোনোভাবেই ইউন লিওকে মারতে পারছিল না।
এমনকি সে তাকে মারতে গিয়ে নিজের অস্ত্রের আঘাতে নিজেই আহত হয়ে যাচ্ছিল। এইসব কিছু দেখে প্রচণ্ড রেগেমেগে ইউন ছুরি দিয়ে তার উপরে আঘাত করতে যায়, কিন্তু একবার লিও ডান্স করছিল বলে বেঁচে যায়, তো আরেকবার সে গল্ফ খেলছিল বলে গল্ফ স্টিক দিয়ে আঘাত করে বেচারি ইউনকে সেখানেই ফেলে দেয়। এরপর ফাইনালি লিও ইউনের সাথে দেখা করে, কিন্তু সে নিজের কাজে এতটাই ব্যস্ত ছিল যে ইউনের কথা ভুলেই গিয়েছিল। তাই সে ইউনকে কয়েক লাখ টাকা দিয়ে সেখান থেকে বিদায় হতে বলে, কিন্তু মেয়েটা কোনোভাবেই সেখান থেকে যাচ্ছিল না। সে বারবার বলে যে আমি তোমাকে ভালোবাসি, আমি টাকা দিয়ে কি করব, চলো আমরা বাইরে কোথাও খেতে যাই। এসব কথা শুনে লিও প্রচণ্ড রেগে যাচ্ছিল, কিন্তু মেয়েটার কিউটনেস আর ইনোসেন্ট কথাবার্তা শুনে সে তাকে নিয়ে বাইরে খেতে চলে যায়। কিন্তু ইউন তাকে নিয়ে সোজা রাস্তার পাশে থাকা একটা দোকানে গিয়ে বসে পড়ে, যেটা লিওর একদমই পছন্দ ছিল না। তাই সে কোনো রকমে সেখানে ইউনকে ফেলে পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু বেচারা ইনোসেন্ট এই মেয়েটাকে এভাবে ফেলে রেখে আসতেই পারছিল না। তাই সে আবারও তার কাছে ফিরে আসে, আর এতক্ষণে তারা দুজন বেশ ভালো বন্ধুর মতো হয়ে গিয়েছিল। তারা আজকে পেট পুড়ে অনেকগুলো চিকেন গ্রিল খেয়ে ফেলে, তারপর চিৎকার চেঁচামেচি করে গান গাইতে থাকে, নাগরদোলায় চড়ে ঘুরতে থাকে, আর ফাইনালি অনেক রাত হয়ে গেলে লিও ইউনকে তার বাড়িতে ছেড়ে দেবার জন্য চলে যায়। লিও দেখতে পায় যে ইউন তার কেনা দ্বীপের মাঝে ছোট্ট একটা ঘরে বসবাস করে। তাই সে ইউনকে তার ঘর অবধি যখন পৌঁছে দিতে গিয়েছিল, তখন সেই ঘরের ভেতরে বাকি মারমেডেরা প্রস্তুত হয়েছিল লিওকে মারার জন্য। কিন্তু ইউন কোনোভাবেই লিওকে আর মারতে সাহসী পাচ্ছিল না। সে আসলে ততক্ষণে লিওকে ভালোবেসে ফেলেছিল। তাই আজকে লিও ঘরের ভেতরে আসতে চাইলেও সে তাকে ঘরে না ঢুকিয়ে তার প্রাণ বাঁচিয়ে দেয়। তো এইসব কিছু দেখে বাকি মারমেডেরা ইউনের উপরে প্রচণ্ড রেগেছিল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে লিওকে এতটা কাছে পেয়েও তারা ওকে মারতে পারল না। তো যাই হোক, পরদিন সকালে আবারও লিও ইউনকে ফোন করে দেখা করার জন্য। আর আজকে সেই অক্টোপাস সিদ্ধান্ত নেয় যে সে লিওকে নিজ হাতে মারবে। তাই ইউন যখন লিওর বাড়িতে চলে যায়, তখন লিও তাকে অনেক সুন্দরভাবে প্রপোজ করে। আর তখনই তাদের সামনে সেই অক্টোপাস ছেলেটা চলে আসে, আর সে লিওকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু তখনই সিকিউরিটি গার্ডেরা সেখানে চলে আসে বলে ছেলেটা কিছুই করতে পারে না। ইউন এখন অক্টোপাসকে বাঁচানোর জন্য সবাইকে বলে যে এই লোকটা তো আমার চাচা হয়, সে আসলে অনেক ভালো রান্না করতে পারে। আর এখন ছেলেটা নিজের হাতে নিজের টেন্টিকেলসগুলোই ধরেছিল বলে সবাই ভেবেছিল যে আজকেও হয়তো এই ছেলেটা লিওকে অক্টোপাস রান্না করে খাওয়াবে। তাই তাকে সাহায্য করার জন্য সেখানে আরও দুজন রাঁধুনি চলে আসে, আর তারা সবাই মিলে জ্যান্ত এই ছেলেটার প্রত্যেকটা টেন্টিকেলস ধরে কেউ সেটাকে কেটে ফেলছিল, তো কেউ সেটাকে কিমা করছিল। বেচারা অক্টোপাস এমন অবস্থায় পড়ে যায় যে না তো সে কিছু করতে পারছিল না সহ্য করতে পারছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ছেলেটা সেখানে বমি করে দিয়ে দ্রুত জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে চলে যায়। ইউন পরিস্থিতি শান্ত করার জন্য বলে যে আমার চাচা আসলে রাঁধুনির পাশাপাশি একজন জাদুকরও, উনি এমন অদ্ভুত অনেক রকমের খেলা দেখাতে পারে। তো যাই হোক, এখন লিও ইউনকে আংটি পরিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। আর পরিস্থিতি বেগতিক দেখে ইউন তাকে বুঝাতে থাকে যে এটা কোনোভাবেই সম্ভব না, তুমি অনেক ধনী মানুষ আর আমি অনেক সাধারণ ঘরের একটা মেয়ে, আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না। কিন্তু লিও কোনোভাবেই তার কথা শুনছিল না। তার একটাই কথা ছিল যে তুমি তো আমাকে ভালোবাসো বলেছিলে, আর এখন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাহলে সমস্যা কোথায়? এইসব কথাবার্তার মধ্যেই সেখানে লিলি চলে আসে, আর তাকে দেখে লজ্জায় ইউন ঘর থেকে বেরিয়ে পড়ে। ইউন বাড়িতে এসে দেখতে পায় যে অক্টোপাসের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। সবাই সেখানে বসে আলোচনা করছিল যে এখন কি করা যায়, কারণ একবার ইউন ফেল করলো, আরেকবার অক্টোপাসও ফেল করলো, তাহলে এবার লিওকে মারার জন্য কাকে পাঠানো যায়? এইসব প্ল্যান করার সময় হঠাৎ করে তাদের বাড়িতে লিও চলে আসে। লিও তো তার সামনে থাকা মারমেডস আর অক্টোপাসগুলোকে দেখে রীতিমতো আকাশ থেকে পড়েছিল। সে যখন প্রাণপণে সেখান থেকে দৌড়াবার সিদ্ধান্ত নেয়, তখনই এরা সবাই মিলে লিওকে কিডন্যাপ করে ফেলে। আর সাথে সাথে তারা লিওকে মেরে ফেলারও চেষ্টা করে, কিন্তু এবার নিজেদের প্রজাতির সাথে বিশ্বাসঘাতকতা করে ইউন সেই অক্টোপাসের আরেকটা টেন্টিকেলস কেটে লিওকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। তারপর লিও সোজা চলে আসে পুলিশ স্টেশনে।
সে পুলিশদেরকে বোঝানোর চেষ্টা করে যে তাকে মারমেইডেরা কিডন্যাপ করে নিয়েছিল, কিন্তু পুলিশেরা কোনোভাবে বুঝতে পারছিল না যে মারমেড আবার কি। তারা এখানে অদ্ভুত রকমের সব ছবি আঁকিয়ে মারমেড বানানোর চেষ্টা করছিল, যেগুলো দেখে সত্যি বলছি হাসি আটকে রাখতে পারবেন না আপনারা কেউই। তো যাই হোক, পুলিশেরা মিস্টার লিওর এইসব আজগুবি গল্প শুনে প্রচণ্ড হাসাহাসি করতে থাকে। তারা মনে করেছিল যে লিও হয়তো পাগল হয়ে গেছে, তাই তারা লিওকে বিশ্রাম নেবার পরামর্শ দেয়। এদিকে লিও তার এইসব ঘটনা নিজের সিকিউরিটি গার্ডকে বলার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছিল না। এছাড়াও আমাদের ইউনকে দেখানো হয় যেখানে তার প্রজাতির সবাই তাকে বিশ্বাসঘাতক হিসেবে গণ্য করেছিল। তারা কেউ কেউ তো ইউনকে মারতেও চাচ্ছিল। এসব কিছু দেখে বেচারি ইউন যখন নিজে নিজেকে মারার চেষ্টা করে, তখনই সেই বৃদ্ধা তাকে বাঁচিয়ে দিয়ে বলে যে আমি জানি তুমি লিওকে অনেক ভালোবেসে ফেলেছো। আর এমনটা হওয়া স্বাভাবিক, কারণ আজ থেকে 600 বছর আগে আমি নিজেও এমন একজন মানুষের প্রেমে পড়েছিলাম। যখন মানুষেরা প্রথম আমাদের ঠিকানা জানতে পেরেছিল, তখন তারা দল বেঁধে আমাদেরকে মারতে এসেছিল। সব মানুষ শয়তান হলেও তাদের মাঝে একজন এমন মানুষ ছিল যে যার জন্য আমরা বাঁচতে পেরেছিলাম, নয়তো এতদিনে আমাদের সম্পূর্ণ প্রজাতি ধ্বংস হয়ে যেত। পরবর্তীতে আমি তাকে বিয়েও করেছিলাম। এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মারমেইডেরা মানুষের তুলনায় কয়েকশো বছর বেশি বেঁচে থাকে। এদিকে বাড়িতে বসে লিও ইন্টারনেটে ঘাটাঘাটি করে জানতে পারে যে তাদের তৈরি এই সোনার মেশিনটা আসলে সমুদ্রের প্রাণীদের জন্য কত বেশি ক্ষতিকর। তাই সে এটা পরীক্ষা করার জন্য নিজেই একবার সোনার মেশিনের নিচে দাঁড়িয়ে পড়ে। আর এই মেশিনের শকওয়েভের কারণে লিওর অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে বুঝতে পারে মাত্র 10% ইউজের কারণে তার যদি এমন অবস্থা হতে পারে, তাহলে সেই মারমেডগুলোর কতই না খারাপ অবস্থা হয়েছে। তাই সে নিজেদের এইসব প্রজেক্ট বাতিল করার সিদ্ধান্ত নেয়। যেটা শুনে লিলি দ্রুত ছুটে আসে, আর লিও তাকে বুঝিয়ে বলে যে দেখো, তুমি হয়তো আমার কথায় বিশ্বাস করবে না, কিন্তু জলপরীরা বাস্তবেই রয়েছে, আর আমাদের এই মেশিনের কারণে তাদের অনেক কষ্ট হচ্ছে। এছাড়াও যে মেয়েটা আমার কাছে এসেছিল সে নিজেও একটা জলপরী। কথাটা জানার সাথে সাথে লিলি প্রচণ্ড খুশি হয়ে যায়। সে সাথে সাথে তার কর্মচারী জর্জকে গিয়ে জানায় যে অবশেষে আমরা মারমেইডের খোঁজ পেয়ে গেছি। আসলে জর্জ একজন বায়োলজিস্টের পাশাপাশি একজন এক্সপ্লোরারও ছিল। তারা আসলে গোপনে অনেক বছর ধরে জলপরীদের উপরে রিসার্চ করে চলেছে, কিন্তু তারা জলপরীদের দুটো মৃতদেহ পেলেও আজ পর্যন্ত জীবন্ত কাউকে খুঁজে পায়নি। তারা বিভিন্ন রিসার্চ করে জানতে পেরেছে যে এই জলপরীদের ডিএনএর মাধ্যমে মানুষেরা শত শত বছর জীবিত থাকার ঔষধ তৈরি করতে পারবে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে সবগুলো মারমেডকে মেরে তারা ঔষধ তৈরি করবে। লিও তাদেরকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু এবার লিলি তার কোনো কথাই শোনে না। কারণ এমন কোনো ঔষধ যদি তারা তৈরি করে ফেলতে পারে, তাহলে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হতে তাদেরকে কেউ আটকাতে পারবে না। এদিকে লিলি যখন তার বিশাল দলবল নিয়ে জলপরীদের উপরে হামলা করতে গিয়েছিল, তখন লিও তার সেই সোনার সিস্টেমগুলো বন্ধ করে দিয়ে একা একাই বেরিয়ে পড়েছিল তার প্রিয় ইউনকে বাঁচানোর জন্য। ওদিকে লিলি আর তার সৈন্যবাহিনী এলোপাথারি গোলাগুলি করে শত শত জলপরীকে সেখানেই মেরে ফেলে। আর বাকি কয়েকটা মারমেড সেখান থেকে বাঁচার চেষ্টা করলে তাদেরকেও ছুরি চাকু দিয়ে আঘাত করতে করতে নৃশংসভাবে হত্যা করে ফেলে। আসলে লিলির কাছে এই জলপরীগুলোকে জীবিত বা মৃত যে কোনোভাবে ধরে নিয়ে যেতে পারলেই সে খুশি। লিলির সৈনিকেরা খুবই বাজেভাবে বেচারি ইউনকেও ধরে ফেলে। তাদের অস্ত্রের আঘাতে ইউন ভয়ঙ্কর আহত হয়ে গিয়েছিল। তবে এখানে তাদের মাঝে থাকা সেই বৃদ্ধা মহিলাটা নিজের সুপার পাওয়ারের মাধ্যমে সমুদ্রের সকল পানি কন্ট্রোল করে ফেলে। আর এক এক করে সে অনেকগুলো মানুষকে মারতে পারলেও এক পর্যায়ে জর্জের গুলির আঘাতে বৃদ্ধা সেখানেই মারা যায়। এদিকে ইউন সহ তার বাকি বন্ধুরা যখন জানতে পারে যে সোনার বন্ধ হয়ে গেছে, তখন তারা দ্রুত সমুদ্রের মাঝে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু জর্জ হারপুন দিয়ে ইউনকে আটকে ফেলে। শুধু তাই নয়, লিলি হেলিকপ্টার নিয়ে চলে আসে ইউনকে মারার জন্য। আর এক পর্যায়ে ইউন তাদের আঘাতে সমুদ্রের তীরে গিয়ে পড়ে, যেখানে গল্পের শুরুতে দেখানো সেই মারমেড সাজা মানুষটাকে দেখানো হয়, যে কিনা নিজের চোখের সামনে সত্যিকারের মারমেড দেখে তার একটা ছবি তুলে ফেলে। এদিকে লিও রাস্তার মাঝে ট্রাফিক জ্যামে আটকা পড়ে গিয়েছিল।
সে কোনোভাবে এখান থেকে বের হতে পারছিল না, তবে সৌভাগ্যবশত তখনই তার বন্ধু জনির সাথে তার দেখা হয়ে যায়, আর সে জনির কাছ থেকে সেই জেট প্যাকটা নিয়ে সোজা হাজির হয় ইউনকে বাঁচানোর জন্য। সে সবাইকে বলে দেয় যদি কেউ ইউনের গায়ে আঘাত করে তাহলে সে তাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু লিলি ততক্ষণে টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিল। সে কোনো কিছু না ভেবেই রেগেমেগে লিওর উপরেও গুলি চালিয়ে দেয়। কিন্তু লিও তবুও কোনো রকমে ইউনকে কোলে তুলে নিয়ে সমুদ্রের দিকে ছুটে যেতে থাকে, আর পেছন থেকে লিলি হারপুন দিয়ে আঘাত করে বারবার লিওকে মারার চেষ্টা করে। কিন্তু নিজের জীবনের সবটুকু দিয়ে হলেও লিও ইউনকে সমুদ্রে নামিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশেরা চলে আসে, আর তারা সবাই লিলি সহ তার দলবল সবাইকে গ্রেফতার করে নেয়। আর এখন আমাদের 10 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে লিও নিজের সকল সম্পত্তি প্রাকৃতিক পরিবেশ বাঁচানোর জন্য দান করে দিয়েছিল। আর সে শুধুমাত্র নিজের কেনা এই ছোট্ট দ্বীপে একটা বাড়ি করে ইউনকে নিয়ে বসবাস করত। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।